হৃদমায়ের প্রেম গাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। রাত প্রায় 1:45 ঘরে অন্ধকার কারাগারে চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে কেউ। মাথার উপরে ঝুলছে হলুদ আলোর লাইট, সামনের 14 শিকলের জেল। সন্ধ্যার পর থেকে লোকটাকে এইভাবেই হাত পা বেঁধে বসিয়ে রেখেছে থানার পুলিশ। বসে থাকতে থাকতে একটা সময় ঝিমিয়ে ঘুমিয়ে পড়ল চেয়ারে বসা লোকটা। হঠাৎ কোনো কিছুর টং টং শব্দ কানে যেতে চেয়ারে বসা লোকটার ঘুম হালকা হয়ে আসলো। সে ঘুমন্ত চোখ টেনে সামনে তাকাতেই চাইল, কিন্তু ঘুমের তাড়নায় ঝাপসা চোখে দেখল শিকলের তালা খুলছে বয়স্ক এক পুলিশ। লোকটার হেলিয়ে পড়া ঘাটটা মুহূর্তেই সোজা করতে করতে দেখল পুলিশ নয়, বরং একজন ভদ্রমহিলা মাথা নুইয়ে জেলে প্রবেশ করছে। চেয়ারে বাঁধা লোকটার ঘুম তৎক্ষণাৎ ছুটে গেল। সে চোখ টেনে সামনে তাকাতেই দেখল খুব পরিচিত একটা মুখ, কিন্তু তিনি তৎক্ষণাৎ মনে করতে পারলেন না এই মুখটা আসলে সে কোথায় দেখেছিল। অজ্ঞাত লোকটার কপালে কুঁচকে আসে ভদ্রমহিলাকে তার স্মরণ করতে চেয়ে। ততক্ষণে পরিপাটি শাড়ি আর লম্বাটে মহিলাটি লোকটার মুখোমুখি চেয়ার টেনে বসতে বসতে কৌতুক স্বরে বলল, কিরে জসিম, কি অবস্থা তোর? আগের মতোই হারামি আছিস নাকি আরো লেভেল বাড়িয়ে নিজের উন্নতি করেছিস? কোনটা? আমাকে তোর সামনে হাজির করিয়েছিস, তার মানে অবশ্যই তোর হারামিপনার লেভেল বেড়েছে। শুনলাম আমাকে নাকি খুব মিস করছিলি, দেখ তোর টানে চলে আসলাম। নাইস টু মিট ইউ অ্যাগেন দোস্ত। কথাটা বলতেই সুফিয়া খান হাত বাড়ালো চেয়ারের বাঁধা জসিমের দিকে, কিন্তু দুইজনের মধ্যে দূরত্ব বেশ। মধ্যস্থতা টেবিলের এক পাশে জসিম, অন্য পাশে সুফিয়া খান বসায়। সুফিয়া খান উঠে দাঁড়ালো জসিমের সঙ্গে হাত মেলাতে। অল্প ঝুঁকে খুব স্বাভাবিকের ন্যায় জসিমের সঙ্গে হাত মেলালো, যেন খুব পুরনো সম্পর্কের অবগত দুইজন। জসিম লোকটা তখনও কেমন অবাক চোখে তাকিয়ে সুফিয়া খানের দিকে। লোকটার চোখে মুখে দেখে বোঝা যাচ্ছে তিনি ভারী আশ্চর্য হয়েছেন এই রাতে সুফিয়া খানকে দেখতে পেয়ে। কতটা বছর পর দুইজনের আবার দেখা হলো। চোখের সামনে যেন ভেসে উঠল সেই ভার্সিটি কালের পুরনো স্মৃতিগুলো। দূরদর্শী সুফিয়া আর তার মোহনীয় সৌন্দর্য মধ্যবয়সে এসেও যেন ভরাট পায়নি, বরং গোছালো পরিপাটি শাড়িতে মোহনীয় তো লাগছে সুফিয়া খানকে। জসিম অবাক নেত্রে তাকিয়ে আছে সুফিয়া খানের দিকে, অথচ তার খানিকক্ষণ বাদেই সে চেঁচিয়ে উঠল সুফিয়া খানের হাত মেলানোর সঙ্গে সঙ্গে। সুফিয়া খান ঝটকায় হাত সরিয়ে নিতে নিতে বলল, সরি দোস্ত, ব্যথা পেলি নাকি? আমি তো তোর সঙ্গে হাত মেলাতেই চেয়েছিলাম। আফটার অল তুই আমার পুরনো ফ্রেন্ড বলে কথা। অনেক দিন পর দুইজনের দেখা, ভাবলাম তোর সাথে আন্তরিকতা দেখাই, কিন্তু মনে হচ্ছে তুই তার যোগ্য না। আচ্ছা দেখি তোর হাতের কোথায় ব্যথা পেলি। কথাটা বলে সুফিয়া খান টেবিল ঘুরে এগিয়ে আসলো জসিমের দিকে। জসিমের এক হাতে বাঁধন খুলে হাতটা টেনে দেখলো বাম হাতের তালুতে ছোট একটা সূচ ঢুকে। সুফিয়া খান দরদ দেখিয়ে সেই সূচটা টেনে বের করতেই তিনি গলা উঁচিয়ে ডাকলো শিকলের বাইরে দাঁড়িয়ে থাকা তারেক নামক ছেলেটিকে। গম্ভীর মুখে বলল, কক্ষে পানি দিয়ে যেতে। সুফিয়া খানের আদেশ অনুযায়ী ছেলেটি তাই করলো। দ্রুত একটি ছোট বোতলের পানি এগিয়ে দিল সেই সুফিয়া খানের দিকে। পানির বোতলটি হাতে নিয়েই সুফিয়া খান কোমর উঠিয়ে বসলো টেবিলের ওপরে জসিমের মুখোমুখিতে। ক্যাপ খুলে হাতের বোতলটা জসিমের মুখে বরাবর ধরতে ধরতে বলল, পানিটা খাতো জসিম, তোর ভালো লাগবে। ব্যথা পেয়েও জসিম লোকটা হতবাক চোখে সুফিয়া খানের দিকে তাকিয়ে কম্পিত স্বরে আওড়ালো, সুফিয়া তুমি?
সুফিয়া খান জসিমের মুখে পানি দিতে দিতে বলল, চিনতে পেরেছিস তাহলে? নে ধর, আগে পানিটা খা, হাতের ব্যথা কমে যাবে। তোর সাথে গল্প করতে আসলাম জসিমের জমিয়ে আড্ডা দিব দুইজন, তুই আর আমি, বুঝলি? সত্যি সত্যি জসিম লোকটা সুফিয়া খানের দিকে তাকিয়ে হা করলো। ছোট বোতলে সম্পূর্ণ পানিটা পান করলো সুফিয়া খানের হাতে সে। সুফিয়া খান খালি বোতলটা হাতে নিয়ে পুনরায় জসিমের মুখোমুখি চেয়ারের উপরে বসতে বসতে খেয়ালি করে বলল, দেখলি দোস্ত, তোর জন্য আমার কত ভালোবাসা, নিজে হাতে তোকে পানি পর্যন্ত খাওয়ালাম। আমার এত ভালোবাসা রেখে তুই শুধু শুধু আমার জামাইটার পেছনে পড়ে থাকিস। শুনলাম তুই নাকি আমার জামাইরে খুব জ্বালাস, এখন আবার আমার ছেলেটাকেও এসবে টানলি। দিস ইজ নট ফেয়ার দোস্ত। সুফিয়া খানের কথায় জসিম থতমত খেয়ে বলল, বিশ্বাস করো সুফিয়া, আমি কারোর পেছনে কিছু করিনি, আমি এসবের কোনো কিছুই জানি না, আমাকে ফাঁসানো হচ্ছে, তুমি আমাকে বিশ্বাস করো, আমি নির্দোষ। জসিম লোকটার কথায় সুফিয়া খান তাল মিলিয়ে বলল, বিশ্বাস তো আমারও করার কথা না দোস্ত। তুই তো জানিস আমার দৃষ্টি হারামিদের চিনতে ভুল করে না। তুই হারামি ছিলি, আছিস, থাকবি, এটা আমি জানি, কিন্তু আমার জামাইটা বুঝে না, বারবার একই ভুল করে তোকে বিশ্বাস করে। আসলে আমার জামাইটা বোকাশোকা নরম মনের মানুষ তো, সেজন্যই তুই বারবার অপরাধ করেও ছাড় পেয়ে যাস। আমি বুঝি না ভাই, নরম মনের মানুষ হয়েও সে কিভাবে রাজনীতি করতে এসেছে। নরম মন নিয়ে কি কখনো রাজনীতি হয়? তুই বল। রাজনীতি করতে হয় কলিজা হবে। রাজনীতি করতে হলে কলিজা হতে হবে লোহার মতন শক্ত, যেন এক থাবাতেই শত্রুর কলিজা ছিনিয়ে হাতে নিয়ে খেলতে পারে। তাহলেই না হলো সে আদর্শ নেতা। কিন্তু তার সরলতা দেখে আমি তাকে আরো 15 বছর আগেই না করেছিলাম রাজনীতি তোমার জন্য না নিহাল, তুমি ছেড়ে দাও, সামাল দিতে পারবা না, ঝামেলায় পড়বা, আমার ছেলেদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তোমার জন্য, তুমি ছেড়ে দাও রাজনীতি। কিন্তু সে শুনলো না আমার কথা। তার পারিবারিক ঐতিহ্য, রাজনৈতিক দলকে তারই সামলাতে হবে বলে এটা নাকি তার দায়িত্ব। আচ্ছা তুই বল, এইভাবে সামাল দিবে সে আমার ছেলেদের রক্ত জড়িয়ে? আমি তার জন্য কয়টা ছেলে জন্ম দিয়েছি যে আমার তার জন্য বারবার রক্ত ঝরাবে? সারা বছর আমার বড় ছেলেটাকে রাজনীতির দণ্ডে ভিড়িয়ে রাখে। তাও ঠিক ছিল যদি আমার ছেলেটার কথা শুনে সে কাজ করতো তাহলে, কিন্তু না, তার অতিরিক্ত মানবতার জন্য শেষ পর্যন্ত আমার ছেলেটার জান নিয়ে পর্যন্ত টান দিল সে। মা হয়ে আমাকে তো এসবে আসতে হতো, তাই না বল? সুফিয়া খানের পরপর কথায় জসিমের শরীরে চিকন ঘামের রেশ দেখা দিল, কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা জমা হতেই জসিম ভয়ার্থ মুখে অস্থির ভঙ্গিতে বলল, আমি কিছু করিনি সুফিয়া, আমি সত্যি তোমার ছেলের অ্যাক্সিডেন্ট করাইনি। আমি তো সেদিন চট্টগ্রামে ছিলাম না। যেদিন রিদ খানের অ্যাক্সিডেন্ট হলো, আমি কিভাবে তোমার ছেলের অ্যাক্সিডেন্ট করাবো বলো? আমাকে অন্যভাবে জেলে আনা হয়েছে, আমি নির্দোষ। অন্যায়ভাবে জেলে আনা হয়েছে, আমি নির্দোষ। জসিমের কথায় দারুণ হাসলো সুফিয়া খান। হাতের বোতলটা পাশের টেবিলের উপরে শব্দ করে রাখতে রাখতে বলল, তুই নিজে সাক্ষী, তুই কি তোর নিজের সাক্ষী তুই কেন নিজে দিচ্ছিস জসিম? আমি কি তোকে মেরেছি, নাকি কারোর অ্যাক্সিডেন্টের কথা মেনশন করেছি? না পেটানো অবধি তুই সাক্ষী দিবি না জসিম, কারণ আমি জানি তুই নিষ্পাপ, সেজন্যই তোকে জেলে ধরে আনা হয়েছে। থানার পুলিশরা হলো বেয়াদব, তারা আমাকে ফোন করে জানালো তোর মতন এত নিষ্পাপ নেতা নাকি তাদের পেটে হজম হচ্ছে না। দ্রুত তোর সাথে কথা বলতে, যাতে তোর হারামিপনার লেভেল আপডেট হয়, নয়তো বদহজমে মারা যাবে তারা, বুঝলি?
সুফিয়া খান সম্পর্কে জসিমের ধারণা পুরনো। ভার্সিটি লাইফ থেকেই তিনি সুফিয়া খানকে চেনেন। অসম্ভব মেধাবী আর চতুর মানুষ সুফিয়া। শান্ত মস্তিষ্কে মানুষ খুন করার মতন ক্রিমিনাল মাইন্ড এই মহিলার আছে। কিভাবে কাকে কোথায় ফাঁসিয়ে দিবে সামনের মানুষটা নিজেও বুঝবে না। জসিম লন্ডনে পড়তে গিয়ে পরিচিত হয়েছিল সুফিয়ার সঙ্গে। অপরূপ সুন্দরী আর অসম্ভব মেধাবী স্টুডেন্ট দেখে সে একটা সময় ভালোবেসেছিল সুফিয়াকে, কিন্তু তখন সুফিয়ার সঙ্গে নিহাল খানের প্রেম ছিল সবে 3 মাসের। নতুন প্রেম হওয়ায় জসিম চেয়েছিল সহজ সরল নিহালকে টপকে সুফিয়াকে জিতে নিবে। নিহালের সঙ্গে জসিমের বন্ধুত্ব না থাকলেও ওরা মিউচুয়াল ফ্রেন্ডে পরিচিত হওয়ার সঙ্গে সঙ্গে ওরা একই ভার্সিটিতে পড়াশোনা করতো বলে রোজ দেখা হতো তাদের। সেই জন্য জসিম চেয়েছিল নিহালকে ভুল বোঝাতে সুফিয়ার সম্পর্কে। এতে সে সফলও হতো যদি না সুফিয়ার কাছে সে ধরা পড়তো। সহজ সরল নিহালকে অনেকটাই কনভিন্স করে ফেলেছিল সুফিয়ার বিরুদ্ধে, কিন্তু চতুর সুফিয়ার কাছে জসিম অল্পতেই ধরা পড়ে যায় এবং সেই দিন জসিমকে ভার্সিটির মাঠে পিটিয়ে ক্যাম্পাস ছাড়াও করেছিল সুফিয়া। লন্ডনের মাটিতে দাঁড়িয়ে সুফিয়ার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার মতন ক্ষমতাও ছিল না জসিমের, কারণ তখনকার সময় লন্ডনের রয়্যাল পরিবারের সদস্যদের মধ্যে সুফিয়ার পরিবারকেও গণা হতো। সুফিয়ার পরিবারের পূর্বপুরুষদের ব্রিটিশ আমল থেকেই তাদের আধিপত্য ছিল লন্ডন শহরে। তাদের ক্ষমতার দাপটও দেখার মতন ছিল। সুফিয়া নিজেও অস্ত্রবিদ্যা, শাস্ত্রবিদ্যা, এমনকি ট্রেনার হিসেবে পারদর্শী ছিল। সুফিয়ার হাতে ধনুক বা বন্দুকের গুলি কোনোটাই নিশানা মিস হওয়ার মতন গল্প আজও নেই। সে এক পারদর্শী নারী। জসিম সে সময়ে সুফিয়ার হাতে মার খেয়ে লোকলজ্জার ভয়ে সে বাংলাদেশে চলে এসেছে। তারপর একটা রাজনৈতিক দলে যোগ করে, এক নেতার মেয়েকেও বিয়ে করলো। বছর 3 পর দেখা গেল নিহালও সুফিয়াকে নিয়ে বাংলাদেশে হাজির হয়। তখন সুফিয়ার কোলে 6 মাসের ছেলে সন্তান। দেখতে ঠিক সুফিয়ার মতনই অপরূপ সুন্দর হয়েছিল। খুব সম্ভবত সুফিয়ার বড় ছেলে রিদ খান হবে। জসিমের ভুলে যাওয়া শত্রুতা পুনরায় তাজা হয় যখন নিহাল জসিমের বিরোধী রাজনৈতিক দলে যোগদান করে। তখন পাশাপাশি একই এলাকাতে বিপক্ষ প্রতিদ্বন্দ্বী হয়ে নিহালের যোগদান করতেই পার্সোনাল শত্রুতা থেকে রাজনৈতিক দ্বন্দ্বে পৌঁছালো জসিমের ক্ষোভ। সুযোগ পেলে নিহালকে হেনস্থা করতে পিছপা হতো না জসিম। সুফিয়া তখন নিজের ক্যারিয়ারের সবকিছু ছেড়ে স্বামীর সংসারে মনোনিবেশ করে, কিন্তু বেশ কয়েক বছর পর নিহালের বেগতিক পর রাজনৈতিক দ্বন্দ্ব দেখে সুফিয়া আর নিহালের মধ্যে অনুবাদ শুরু হয়ে গেল। তারপর কিভাবে কি হলো আর কেন সুফিয়া নিহালকে ছেড়ে চলে গেল সেটা আজও জানে না জসিম। তবে সুফিয়ার চলে যাওয়ার খবরটা জসিমের কানে এসেছিল, সেজন্যই জসিম বহুবার চেয়েছিল সুফিয়ার অনুপস্থিতিতে নিহালের সুযোগ নিতে। সেজন্যই কারণে অকারণে এমন বহু রকমের মিথ্যা কেস মামলা দিয়ে নিহালকে ফাঁসাতে চেয়েছিল, কিন্তু থানা পুলিশ থেকে সেগুলো কেস মামলা কোর্ট পর্যন্ত যেতে যেতে কেমন গায়েব হয়ে যেত। সেই সব মামলা মোকদ্দমা আর কোনো পাত্তাও পাওয়া যেত না। এমন ঘটনা বহুবার হওয়াতে মামলাগুলো হঠাৎ গায়েব হয়ে কি হয় সেসব তথ্য জোগাড় করতে একটা সময় জসিম গোপনীয়ভাবে লোক লাগায় তদন্ত করতে, আসলে মামলাগুলো কি হয় সেটা জানতে। অনেক তদন্তের পর বুঝতে পারল সুফিয়ার স্বামীর সংসার নামমাত্র ছাড়লেও সে স্বামীর সঙ্গ ছাড়েনি কখনোই। নিহালের ছোট বড় রাজনৈতিক, পারিবারিক, ব্যবসায়িক সকল মামলাগুলোই
সুফিয়া নিজে দেখাশোনা করে। প্রফেশনাল অ্যাডভোকেট হওয়ায় অবশ্য আইন সুফিয়ার হাতেই থাকে। তাই জসিম কোনোভাবে নিহালের সঙ্গে আইনিভাবে পেরে উঠতে পারবে না সেটা বুঝতে পেরে জসিম আইনের আশ্রয় নেওয়া ছেড়ে দেয় এবং সরাসরি আক্রমণ করা শুরু করে নিহালের উপর। সুযোগ পেলে অপদস্থ করতে চাইতো নিহালকে। নিহালের লোককে পিটিয়ে রাস্তায় ফেলে রাখতো, নয়তো জোর করে ভয় দেখিয়ে নিহালের লোকদের নিজের দলে নিয়ে আসতো। বলতে গেলে রাজনৈতিক খেলায় জসিমের হাত চলতো সব জায়গায়। ভেবেছিল ইলেকশনেও সেবার জসিমের হাতেই সেবার জসিমের হাতেই হবে। কিন্তু সেইবার ইলেকশনের আগে হঠাৎ করে একদিন শোনা গেল নিহালের বড় ছেলে রিদ খান নিজের পড়াশোনা শেষ না করেই বিদেশ থেকে চলে এসেছে বাবার রাজনৈতিক দলের সাপোর্টে দাঁড়াতে। জসিম বিষয়টা শুনেও বিষয়টা এতটা পাত্তা দেয়নি। এত বানান ভুল আল্লাহ। নিহালের ছেলে নিহালের মতোই সরল মনের মানুষ হবে ভেবেই উড়িয়ে দিয়েছিল বিষয়টা। একসময় জসিমের মাথা ব্যথার হয়ে দাঁড়ালো। বিষয়টা একটা সময় জসিমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো। বুঝতে পারলো ছেলে নিহালের হলেও স্বভাব সুফিয়ার থেকেও 10 কদম উপরে পেয়েছে রিদ খান। ক্রমাগত জসিমের কাজে জসিমকে ফাঁসাতে লাগলো রিদ খান। সকল দিক থেকে হঠাৎ করে জসিমের দলকে ব্লক করতে লাগলো। জসিমের দলের ছেলেরা দল ছেড়ে নিহালের ছেলের পেছনে ছুটতে লাগলো। চোখের পলকেই যেমন জসিমের সাজানো গোছানো রাজনৈতিক দলটা ভেঙে নিস্তেজ হয়ে গেল। চারদিকে শুধু নিহালের ছেলে রিদ খানের নাম ছড়াতে লাগলো, যে নাম কামাতে জসিমের বছরের পর বছর রাজনৈতিক মাঠে ষড়যন্ত্র ছক আঁকতে হয়েছিল। সেই মাঠে বছর ঘুরতে না ঘুরতে নিহাল খানের ছেলে রিদ খানের হয়ে গেল। নিহালও নিজের বড় ছেলে রিদ খানের উপর রাজনৈতিক দল নিয়ে নির্ভরশীল হয়ে পড়ল। অথচ রিদ এক হাতে বাবার রাজনীতির দল সামলাতে লাগলো, অন্যদিকে মাসের এই মাথা থেকে ওই মাথা করে লন্ডনে যাতায়াত করতো নিজের পড়াশোনা চালিয়ে যেতে। বাবার পাশাপাশি রাজনৈতিক দল থেকে রিদ খানের নিজের বাকি পড়াশোনাও শেষ করতে করতে ব্যবসায়িক কাজে জড়িয়ে পড়ল। পারিবারিক ব্যবসার পাশাপাশি নিজের একটা ব্যবসাও দাঁড় করালো। সব মিলে রিদ খানের নামটা হঠাৎ করে অনেক বড় হয়ে গেল। এতে জসিম হিংসায় জ্বলে পুড়ে নিজের 2 ছেলেকেও রাজনৈতিক মাঠে নামালো। কারণে অকারণে রিদের সঙ্গে ঝামেলায় জড়াতে লাগলো। কিন্তু এতেও রিদ খানের সঙ্গে কোনো সুবিধা করতে পারছিল না বলেই নিহালের ছোট ছেলেকে টার্গেট করলো ওরা। এতে কাজের কাজও হলো। নিহালের বড় ছেলে রিদ খান যতটা চতুর মাইন্ডের ছিল ততটাই নরম মনের ছিল ছোট ছেলেটা। কিন্তু খান পরিবারের সদস্যরা সবাই মিলে যে রাদিফ খানকে প্রোটেক্ট করে সেটা জসিম লাস্টবার আক্রমণ করতে গিয়ে বুঝতে পারলো। জসিমের বড় ছেলে যখন লোকজন নিয়ে এয়ারপোর্টে থেকে আসা রাদিফ খানের উপর আক্রমণ করলো, তখন সে যাত্রায় রিদ খান বাঁচিয়ে নেয় তার ভাইকে এবং সেখানে মারামারিতে রিদ খানের হাতে ওনার বড় ছেলে পঙ্গু হয়ে যায় সারা জীবনের জন্য। 2 পা কেটে আজও বেড রেস্টে আছে সেজন্যই তিনি শপথ করে রেখেছিল অন্য কাউকে নয়, বরং এবার রিদ খানকে জানে মেরে শান্ত হবেন তিনি। সেই অনুযায়ী তিনি গোপনীয়ভাবে লোক লাগিয়ে রেখেছিলেন রিদ খানকে মারতে। বহুদিন চেষ্টা করার পর একদিন সুযোগ পেয়ে রিদ খানের অ্যাক্সিডেন্টও করালো। ট্রাক চাপায় রিদ খানের মৃত্যু নিশ্চিত হবে এমন খবরও জসিম পেয়েছিল। কিন্তু এত ধকলের মধ্যেও সুফিয়া নিজের ছেলেকে বাঁচিয়ে আনলো। তারপর কিভাবে কি তদন্ত করে জসিমের নামও
বের করে নিল এসবের মাঝে। হঠাৎ করেই রাতে পুলিশ জসিমকে ওর পার্টি অফিসের বাইরে থেকে ধরে আনে এবং কোথাকার কোন কারাগারে গায়েব করে রাখে। আজ প্রায় 1 মাস হতে চলল সে সূর্যের আলো দেখে না। জসিমের পরিবারের কারোর খবর নেই। জসিমের পরিবার আদৌ ওর খবর জানে কিনা সেটাও বলা দায়। আজ এই মুহূর্তে সুফিয়া জসিমের সামনে দাঁড়িয়ে আছে, মানে জসিমের এতদিনের গায়েব রাখার পেছনে যে সুফিয়ার হাত রয়েছে সেটা তিনি ঠিকই বুঝতে পেরেছেন। তবে জসিম এটা জানে না ওর সন্দেহের বশে সুফিয়া এখানে আটকে রেখেছে নাকি সত্যিটা জেনে বুঝে আটকে রেখেছে। যেটাই হোক না কেন, আগে সুফিয়ার মনোভাব বুঝে তারপর জসিম কিছু বলবে, নয়তো আগ বাড়িয়ে কিছু বললে নিজের বিপদ ডেকে আনবে না। কারণ এই মুহূর্তে জসিমের হাতে কিছুই করার নেই। যতক্ষণ না পর্যন্ত সে কারাগার থেকে মুক্তি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত। যদি সুফিয়া সত্যিটা জেনেও যায় তাহলেও বড়জোর কি করবে? জসিমকে কোর্টে চালান করে দিয়ে আদালতে সর্বোচ্চ বিচার দাখিল করবে, এটাই তো। বিচারের বড়জোর কি করবে? যাবজ্জীবন কারাদণ্ড দিবে বাস। কারণ রিদ খান এখনো জীবিত আছে, মরেনি। তার মানে জসিমকেও মৃত্যুদণ্ড দিবে না আদালত। জসিম বেঁচে থাকলেই কিছু ক্ষমতা তো জসিমেরও আছে। বাংলাদেশের আইনকে কিনে সেও শাস্তি কমিয়ে নিতে পারবে। তাই আপাতত সুফিয়া যা বলতে চাচ্ছে তাই বলুক। জসিম বাড়াবাড়ি কিছু বলে পরিস্থিতি নষ্ট করবে না, বরং বুদ্ধি খাটিয়ে চুপ থাকাই শ্রেয় হবে। জসিমের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝে সুফিয়া খান ফের বলে উঠল, তুই তো আমাকে চিনিস জসিম, বিনা উদ্দেশ্যে সুতা বহন করার মতন পাবলিক আমি না। আমার এখানে আসার উদ্দেশ্যটা নিশ্চয় তোর মাথায়ও চলছে, চলাটাও স্বাভাবিক। দেখি আমি এই পলিটিক্স খেলতে চাইনি বলে আরো অনেক বছর আগে স্বামী সংসার ছেড়েছিলাম। আজ আবার সন্তানের জন্য ফিরে আসলাম। নিহান সহজ সরল বলে সেজন্যই তুই বারবার খেলতে পারছিস। সে মন থেকে চিন্তা করে, কিন্তু আমি ভাই এই নষ্ট মন বুঝি না। আমার মনে খুব অল্প সংখ্যক মানুষ বসবাস করে। আমি শুধু আমার পরিবার বুঝি, এর বাইরে সব বাদ। আমি অপরাধীকে বারবার ক্ষমা করতে পারি না। এত বড় কলিজা নিয়ে ঘুরি না। আমার কলিজা ছোট, সেজন্যই যে আমার সাথে যেমন আমি তার সাথে তেমন। তুই ভালো তো আমি ভালো, তুই খারাপ তো আমি তোর থেকেও দ্বিগুণ খারাপ। আমার বড় ছেলেটার রক্ত গরম, সে হুটহাট রেগে যায়, রাগ কন্ট্রোল করতে পারে না, জেদ বেশি। তবে আমি কিন্তু সেরকম না। আমার সহজে রাগ আসে না, খুব শান্ত মস্তিষ্কে থাকি। হই হুল্লোড় করে লোক জানিয়ে কাজ করা আমার স্বভাবে নেই। আমি ডান হাতে কাজ করলে বাম হাত টের পাবে না। এই যেমন ধর আজ এখানে এসেছি তোকে চিরবিদায় দিতে। বাইরের পুলিশ, ভেতরে তোর সাথে আমি। বাইরের পুলিশও টের পাবে না তোর মৃত্যুটা কিভাবে হলো, বুঝলি? সুফিয়া খানের কথায় অস্থির উত্তেজিত হলো জসিম। চেয়ারে বসা অবস্থায় ছটফটিয়ে বলল, কি বলছো তুমি এসব সুফিয়া? আমার মৃত্যু মানে? তুমি কি আমার সাথে মজা করছো? জসিমের কথায় সুফিয়া খান হেয়ালি করে বলল, এত হাইপার হচ্ছিস কেন জসিম? তোর এই মুহূর্তে হাইপার হওয়া খুবই রিস্ক, বুঝলি? তুই যত শান্ত থাকার চেষ্টা করছিস ততই তোর লাইফ টাইম বাড়ছে। নয়তো অতিরিক্ত হাইপার হলে তোর ব্লাড প্রেশার বেড়ে তুই যে কোনো টাইমে হার্ট অ্যাটাক করে মারা যেতে পারিস, বুঝলি? সুফিয়া খানের কথায় জসিম রাগে চিৎকার করে বলল, পাগল পেয়েছিস আমাকে? আমি কিছু বুঝি না মনে করেছিস? শুধু কেউ মারা যাবে কেন? আমার গায়ে হাত দিলে রক্ষা তুইও পাবি না সুফিয়া। আমাকে মারার দায়ে তুইও ফেঁসে যাবি। জসিমের কথায় সুফিয়া খান নাক মুখ কুঁচকে বলল, তবা তোর এই মনে হয় আমি তোকে মেরে হাত নষ্ট করব? আমি এত বছরে তুই আমাকে এই চিনলি?
তুই তো এমনি মরে যাবি ভাই, তোকে মেরে আমার আবার হাত নষ্ট করতে হবে কেন? বড়জোর তুই আর 6 ঘন্টা লাস্টিং করবি, তারপর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুই আমাকে মিথ্যা বুঝাতে চাচ্ছিস? আমি বিশ্বাস করি না তোর কথা। তুই আমাকে জানিস না। তুই আমাকে জানে না মারলে আমি কেন মরে যাব? আমি তো সুস্থ। সুফিয়া খান আগের ন্যায় বলল, অবশ্যই তুই সুস্থ, সেটা আমি দেখছি, থানার পুলিশরা দেখছে, কারাগারে সিসি ক্যামেরা দেখছে, আমরা সবাই জানি তুই সুস্থ, কিন্তু তুই তো মরবি হঠাৎ হার্ট অ্যাটাক করে, অতিরিক্ত ব্লাড প্রেশার হাই হয়ে রক্তচাপে মারা যাবি। ডাক্তারের রিপোর্টে তাই এসেছে, দেখবি। সুফিয়া খানের কথায় মনে ভয় জমা হলো জসিমের। সে উত্তেজিত গলায় বলল, রিপোর্ট? কিসের রিপোর্ট? তোর ডেড বডির পোস্টমর্টম রিপোর্ট দেখবি। কথা বলেই সুফিয়া খান জসিমের সম্মতির অপেক্ষা না করে গলা চেড়ে ডাকলো তারেক ছেলেটিকে। সুফিয়া খানের ডাকার সঙ্গে সঙ্গে হাতে ফাইল নিয়ে তৎক্ষণাৎ দৌড়ে আসলো তারেক। সুফিয়া খানের হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে সে এগিয়ে দিল বেশ কিছু ডাক্তারি রিপোর্ট। সুফিয়া খান হাতের ইশারায় ছেলেটিকে চলে যেতে বলে পরপর কাগজগুলো জসিমের সম্মুখে ছড়িয়ে রাখতে বলল, এই দেখ তোর ডেড বডির সার্টিফিকেটগুলো। তুই কত ভাগ্যবান দেখলি জসিম, মরার আগে নিজের পোস্টমর্টমের রিপোর্টগুলো দেখে যেতে পারছিস। তোর 7 কপাল ভাই, আমার মতন এমন বান্ধবী পেয়েছিস জীবনে। তোর কত খেয়াল রাখি আমি। দেখ। ডাক্তারের রিপোর্টগুলো দেখে জসিম তীব্র আক্রোশে ফেটে পড়ল। বাঁধন খোলা হাতটা দিয়ে সকল কাগজগুলো দুমড়ে মুচড়ে ছিঁড়ে ফেলতে চিৎকার করে বলল, তুই আমাকে মিথ্যা ফাঁদে ফেলতে চাচ্ছিস? আমি জানি আমার কিছু হবে না। অকারণে কারোর ব্লাড প্রেশার হাই হয় না, আর না হার্ট অ্যাটাক হয়। অকারণে কেন হবে দোস্ত? অল্প ব্রেন তো চালা নিজের। আমি এখানে এসে দুইজনের হাত মিলালাম প্রথমে, তারপর তোর হাতে সূচ বিঁধে ছিল, আমি আবার দরদ দেখিয়ে তোকে পানি খাওয়ালাম, মনে আছে সেগুলো? আসলে প্রথমে সূচটা কোনো সাধারণ সূচ ছিল না, ওইটা বিষাক্ত পয়জন তোর বডিতে পুশ করা হয়েছে, যেটা তোর হার্ট ব্লক করতে সাহায্য করবে দ্রুত। তারপর যে পানিটা খেলি আমার হাতে, সেটার মধ্যেও আরেকটা পয়জন ছিল, যেটা তোর ব্লাড সার্কুলেশনের মাত্রা অতিরিক্ত হাইপার করতে সাহায্য করবে। দুটোর বিষের প্রতিক্রিয়ায় তোর হায়াত বড়জোর 5 ঘন্টা। এর মধ্যে 3য় ঘন্টা থেকে তোর শরীর রেসপন্স করা ছেড়ে দিবে, একদম মরা লাশের মতন পড়ে থাকবি। তোর শরীরের রুহ তো থাকবে, কিন্তু রেসপন্স করার জন্য শক্তি থাকবে না। মজার বিষয় কি জানিস? 6 ঘন্টা হতে হতে তোর শরীর থেকে দুটো বিষই ভ্যানিশ হয়ে যাবে, কারণ বিষ দুটো একে অপরের পরিষেধক, অ্যান্টিবডি হিসেবে কাজ করে। তাই তো বডির পোস্টমর্টমে করার সময় রিপোর্টে আসবে তোর সাধারণ হার্ট অ্যাটাকের থেকেই মৃত্যু হয়েছে। সুফিয়া খানের কথায় জসিমের সর্বাঙ্গ কাঁপতে লাগলো। মৃত্যুকে সবাই ভয় পায়, জসিমও তীব্রভাবে পাচ্ছে। সে সুফিয়া খানের কাছে জীবন বাঁচানোর চেষ্টা করে বলল, আমাকে ক্ষমা করে দাও সুফিয়া, আমাকে প্রাণে মেরো না, লাস্ট একটা সুযোগ দাও, তারপরও প্রাণে মেরো না আমায়, আমি মরতে চাই না। জসিমের আত্মচিৎকার সুফিয়া খানের মন গলালো না। তিনি আগের ন্যায় বলল, তোর অপরাধের লিস্টটা অনেক বড় দোস্ত, ক্ষমা করার যাচ্ছে না। আমার ছেলে আর স্বামী দুইজনেই তোকে খুঁজছে মারতে, সেজন্যই আমি ভাবলাম মা হয়ে তোর চ্যাপ্টার ক্লোজ করে যাই, বাপ ছেলের অবধি যাওয়ার আগেই। শোন জসিম, তোর একটা মনের কথা বলি, তুই তো আমার ব্যাচমেট ছিলি। তুই জানিস নিহালকে আমি লাভ ম্যারেজ করলাম, কিন্তু ওকে আমি
করে বিয়ে করেও ঠকে গেলাম। 15 বছর ধরে একসাথে নেই। শালা বুইড়া খাটাইস আমার ফিলিংস বোঝে না, অথচ তুই বুঝলি। আমাকে বিশ্বাস করে বিষ পান করলি। তোর আসলে আমার ইমোশনটা ধরে টান দেওয়া ঠিক হয় নাই। আমার ছেলেটা আমার ইমোশন ছিল। আচ্ছা যাই হোক, তারপর আমি দোয়া করি তুই জাহান্নামের ভালো থাক। আল্লাহ তোকে সর্বোচ্চ জাহান্নাম দান করুক, আমিন। কথা বলে সুফিয়া খান জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো চলে যেতে। সামনে কদম বাড়াতে জসিম হাউমাউ করে চিৎকার করতে লাগলে সুফিয়া খান বিরক্তি স্বরে বলল, তোর মতন আমার পরিবারও এমন করেই কেঁদেছিল সেই দিন, কিন্তু তুই শুনতে আসিসনি, তাই আজ আমিও শুনবো না। তারপরও তোর ভালোর জন্য বলে যাই, তুই যত হাইপার চিৎকার করবি তত দ্রুতই তোর শরীরে বিষ অ্যাক্টিভ হয়ে কাজ করবে। 5 ঘন্টার জায়গায় তুই 1 ঘন্টাতেই মারা যাবি। সেজন্য চিল্লাচিল্লি না করে আল্লাহকে ডাক হারামি। এখন তোর চিৎকার শোনার মতন কেউ নেই। সকাল 5টার ঘরে বাড়ির গেট পেরিয়ে পার্কিং এরিয়াতে গাড়ি এসে থামলো সুফিয়া খানের। গম্ভীর মুখে সুফিয়া খান গাড়ি থেকে নামতে চোখ পড়লো বাগানের খোলা বাংলোর চেয়ারে হাত পা ছড়িয়ে গা এলিয়ে বসে থাকা হৃদকে। হৃদের চোখের উপরে ডান হাত রাখা, বাম হাত ঝুলছে ফ্লোরের উপরে। গম্ভীর সুফিয়া খান হৃদের দিকে এগিয়ে আসতে আসতে হাতের ঘড়িটার সময় দেখতে পুনরায় কপাল কুঁচকে তাকালো হৃদের দিকে। এত সকালে হৃদ না ঘুমিয়ে জাগ্রত অবস্থায় বাগান ঘরে কি করছে? ছেলেটা এখনো অনেক অসুস্থ। এই মুহূর্তে হৃদের বেশি বেশি ঘুমের প্রয়োজন মস্তিষ্ক ঠান্ডা রাখার জন্য। নয়তো মায়া পাগল হয়ে বেঁচে থাকলেও হৃদ বাঁচবে না। যদি কোনো কারণে হৃদের মস্তিষ্কে পুনরায় রক্তক্ষরণ হয়, তাহলে হৃদের ফুল বেড রেস্টে থাকার কথা, অথচ হৃদ 2 দণ্ড বেডে থাকছে না। সারাক্ষণ অফিসের কাজে দৌড়াদৌড়ি করছে, রেগুলার চেক আপ পর্যন্ত করছে না সে। বাড়িতেও ফিরছে না, আবার সুফিয়া খানের সঙ্গে কথা বলে না। উনি ফোন দিলে কল রিসিভ করে না। আয়ন, রাদীপ, এমনকি নিজের বাবার কলটা পর্যন্ত হৃদ রিসিভ করে না। সুফিয়া খান বুঝতে পারছে হৃদ পরিবারের সকলের উপরে রেগে আছে বলেই হয়তো কারোর সঙ্গে কথা বলছে না। হৃদের রাগটা যে মায়াকে ঘিরে সেটাও তিনি জানেন। হৃদের অনুপস্থিতিতে মায়ের খেয়াল না রাখাতে হৃদ অভিমানে সবাইকে এড়িয়ে যাচ্ছে। কিন্তু এইভাবে আর কতদিন? যা হবার তা হয়ে গেছে। অতীতে ফিরে ওনারা কিছু ঠিক করতে পারবে না, কিন্তু বর্তমান আর ভবিষ্যৎ যেন ভালো হয় সেটার খেয়াল রাখতে হবে ওনাদের। সবকিছু ভুলে আপাতত সবার মায়ের পাশে দাঁড়ানো উচিত। এই মুহূর্তে মায়ের মানসিক ভারসাম্যহীন রোগী, কাউকে চিনতে পর্যন্ত পারছে না। মানুষ দেখে ভয় পাচ্ছে, কান্নাকাটি করছে। চট্টগ্রাম থেকে ফিরে তিনি সোজা হসপিটালে গিয়েছিলেন মায়ের কাছে। তারপর রাতভর মায়ের সঙ্গে থেকে মাত্রই হৃদের বাড়িতে ফিরল ফ্রেশ হতে। তারপর আবার যাবেন হাসপাতালে। মায়ের সুস্থতা নিশ্চিত করতে যা যা করা লাগবে তিনি সেই সবটাই করবেন। কিন্তু স্বামী হিসেবে এই মুহূর্তে হৃদকে খুব প্রয়োজন মায়ের, নয়তো একা মায়া নিজের মানসিক চাপ কাটিয়ে উঠতে পারবে না। মনস্তাত্ত্বিক ভাবনায় সুফিয়া খান হৃদের খোলা ছাউনি ঘরে প্রবেশ করতে করতে বলল, তুমি সারা রাত ঘুমাওনি হৃদ? এখানে ছিলে? সুফিয়া খানের কথায় হৃদের মাঝে হেলদোল দেখা গেল না। সুফিয়া খান কপাল কুঁচকে তাকালো হৃদের দিকে। হৃদ জাগ্রত নাকি ঘুমিয়ে আছে তিনি আপাতত বুঝতে পারছেন না। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে হৃদকে পরখ করতে করতে দেখতে পেলেন হৃদের ঝুলন্ত বাম হাতটা চুইয়ে চুইয়ে রক্ত ঝরছে ফ্লোরে। তাজা রক্তে তিনি আঁতকে উঠলেন। বুঝতে পারলেন হৃদ জাগ্রত অবস্থায় বসে। সুফিয়া খান বড় বড় পা ফেলে হৃদের আহত হাতটা টেনে নিতে বলতে চাইল, তোমার হাতে রক্ত কিসের হৃদ? তুমি আবার মারামারি করেছো? তোমাকে না বলেছিলাম মারামারিতে না জড়াতে? তুমি অসুস্থ। সুফিয়া খানের কথা শেষ হওয়ার আগে হৃদ ঝাটকায় হাতটা ফেলে দিল
মায়ের হৃদের ব্যবহারে সুফিয়া খান শক্ত গলায় বলল, হৃদ, আমি কিছু বলছি তোমাকে। সামনে টি টেবিলে ঠাস করে উল্টে ফেলতে ফেলতে উঠে দাঁড়ালো। তিক্তির মেজাজে বলল, আমাকে না করেছি, তোমাকে না করেছিলাম না আমাকে বাড়তি দরদ না দেখাতে। তারপরও কাহানি করো বালের নাটক। আমাকে দেখাবা না, যাও। হৃদের কথায় সুফিয়া খান শক্ত গলায় বলল, তুমি বেয়াদবি করছো হৃদ। মায়ের কথায় যেন হৃদের আরো তেতে উঠল। রাগে রিডি করতে বলতে বলল, আমি বেয়াদবি করলে তুমি কি করছো আমার সাথে? তুমি জানো না আমি বিবাহিত ছিলাম, আমার একটা বউ ছিল, তাহলে কেন তোমরা সবাই মিলে আজ ওকে পাগল বানিয়ে ছাড়লে? আমার সুস্থতার প্রতিদান কি তোমরা আমার বউকে পাগল বানিয়ে নিয়েছো? আজ আমি সুস্থ হয়েও তীব্র মানসিক যন্ত্রণায় ভুগছি। তোমরা সবাই স্বার্থপর। আজ আমি সুস্থ না হলে তোমরা কখনোই মায়ের খোঁজ করতে না। আমার আমানতের খেয়াল তোমরা রাখোনি, সেই জন্যই সে আজ অন্যের বউ হয়ে গেছে। আমি পেয়েও হারিয়ে ফেললাম ওকে। এই যন্ত্রণা তুমি বুঝবে কখনো? হৃদের কথায় সুফিয়া খান নরম হয়ে আসলো। তিনি নিজেও মায়ের ব্যাপারটা নিয়ে অপরাধ বোধে ভুগছেন। যতবার মায়ের দিকে তাকায় ততবারই নিজের করার ভুলটা তীব্রভাবে মাথায় নাড়া দিয়ে ওঠে। তিনি বাইরের মানুষের কাছে শক্ত হলেও নিজের পরিবারের দিকটাই তিনি দুর্বল। হৃদের কষ্ট পাচ্ছে ভেবে তিনি হৃদকে নরম স্বরে বোঝাতে চেয়ে বলল, কোনো কিছু খুব দেরি হয়নি হৃদ, তুমি চাইলে সবকিছু আবার ঠিক করতে পারো। এই মুহূর্তে মায়ের পাশে তোমার থাকা উচিত। শি নিড ইউ। মায়ের কথায় হৃদ তেলে বেগুনে জ্বলে উঠল আরো। সবটা শেষ করে বলছে, কোনো কিছুর বেশি দেরি হয়নি। আর কি বাকি আছে যেটা ঘটেনি হৃদের জীবনে? হৃদের রাগে তিরতির করে বলল, কোনটা বেশি দেরি হয়নি তুমি আমাকে বোঝাও। আমার বউ অন্য কারোর বউ হয়ে গেছে, সেটা নাকি মায়ের পাগল হওয়াটা? আর কি দেরি হওয়ার বাকি আছে তোমার জন্য আমাকে বলো। আমার বউ আমার জন্য হারাম হয়ে গেছে। তাকে চাইলেও দেখতে পারছি না, ছুতে পারছি না, দুটো কথা বলতে পারছি না। সারাক্ষণ মনে হয় আমার বউ আমার আর নেই। এখন আমার তার দিকে তাকালেও পাপ হবে। আমার এই দ্বিধাকে কে কাটাবে বলো? তুমি যে সিচুয়েশনে বাবার সঙ্গে আছো, সেম সিচুয়েশনে তোমরা আমাকেও দাঁড় করিয়েছো। সম্পর্ক না রাখতে পারছি আর না বহন করতে পারছি। এর থেকে ভালো ছিল আমি মরে যেতাম, তোমাদের ঝামেলাও শেষ হয়ে যেত। কথাটা বলেই হৃদ হনহনিয়ে বাড়ির ভেতরে হাঁটল। সুফিয়া খান ঘাড় ঘুরিয়ে তাকালো হৃদের চলে যাওয়ার দিকে। উনি সহজে কান্না করতে পারেন না, নয়তো এই মুহূর্তে খুব করে কেঁদে নিজের ভেতরকার কষ্টটা প্রকাশ করত। সন্তানদের কষ্টে মায়েদেরও সেম কষ্ট হয়, সেটা প্রকাশ করত। এই পরিস্থিতি তিনি কিভাবে ঠিক করবেন জানা নেই। তবে তিনিও সহজে হার মানার মানুষ নন। যে কোনো মূল্যে মায়ের সুস্থতার সঙ্গে ছেলের মনের জোড়াও তিনি লাগাবেন ইনশাল্লাহ। এই সব কিছুর জন্য প্রয়োজন মায়ের দ্রুত সুস্থতা নিশ্চিত করা। রাত 9:15 ঘরে। সারাদিন পর হৃদের গাড়ি প্রবেশ করলো বাড়ির চত্বরে। পার্কিং এরিয়ায় গাড়ি থামতেই একজন দেহরক্ষী এগিয়ে আসলো দ্রুত তাড়াহুড়োয় গাড়ির দরজা টেনে ধরে গম্ভীর মুখ হৃদকে নামাতে। না, হাতের কোটটা পাশের দেহরক্ষীকে এগিয়ে দিতে হাঁটলো বাড়ির ভেতরে। পেছনে আসিফ তখনও ড্রাইভারের সাথে বসা। হৃদের পর সেও গাড়ি থেকে নামলো, তবে হৃদের পেছন বাড়ির ভেতরে গেল না। দেহরক্ষীর হাত থেকে হৃদের কোটটা নিজের হাতে নিতে ফের ঘুরে তাকালো হৃদের চলে যাওয়ার পথে। আজ বিগত 1 মাস 12 দিন হতে চলল হৃদ বাংলাদেশে ফিরেছে, অথচ প্রয়োজনের বাইরে হৃদ আসিফের সঙ্গেও দুটো কথা বলে না।
কাজের সূত্রে দুজনের সার্বক্ষণ একত্রে থাকা হয়। তারপরও হৃদ বিগত দিনের কথা জানতে চায়নি আসিফের কাছে। কেন আসিফ মায়ের খবর নেয়নি হৃদের অনুপস্থিতিতে? আসিফ থাকতেও কেন মায়ের বিয়েটা হলো? কেন আসিফ ও হৃদের পরিবারের মতন মায়ের ব্যাপারে উদাসীন রইল? সবাই না জানুক, আসিফ তো জানতো তার হৃদ ভাই কতটা পাগল ছিল তার বউয়ের জন্য। তারপরও সে কেন হেফাজত করলো না তার হৃদ ভাইয়ের আমানতকে? সত্যি বলতে আসিফ এতদিন ভয় পেত এইসব প্রশ্নের মুখোমুখি হতে। তার কাছে উত্তর নেই এইসব প্রশ্নের, কিন্তু আজকাল আসিফ খুব করে চায় হৃদ ভাই এসব প্রশ্নগুলো করুক আসিফকে। আসিফ কি উত্তর দিবে তা জানা নেই, তারপরও সে খুব করে চায় হৃদ অন্তত আসিফের উপরে আগের মতন অধিকার বোধ দেখিয়ে প্রশ্ন করুক। মানুষ প্রশ্ন তাকেই করে যার উপর মানুষের অধিকার বোধ রাখে। আসিফের উপর তার হৃদ ভাইয়ের অধিকার বোধ ছিল সর্বক্ষণ। মূলত হৃদের সঙ্গে আসিফের শুধু প্রফেশনাল সম্পর্কে সীমাবদ্ধ ছিল না, হৃদের পার্সোনাল মানুষগুলোর মধ্যেও আসিফও একজন ছিল। দুনিয়া না জানলেও আসিফ জানত হৃদের প্রফেশনাল কিংবা পার্সোনাল বিষয় সম্পর্কে। কিন্তু আজকাল হৃদ শুধু আসিফকে প্রফেশনাল কাজের মধ্যেই রাখে, পার্সোনাল কোনো বিষয় ভেড়ায় না। হৃদের এই অদৃশ্য দূরত্বটা আসিফকে খুব পোড়ায়। তার হৃদ ভাইয়ের পার্সোনাল মানুষগুলোর মধ্যে সে নেই, সেটা মানতে নারাজ আসিফের মন। সেজন্যই আসিফ খুব করে চায় হৃদ তাকে মায়াকে ঘিরে অসংখ্য প্রশ্ন করুক, দিনরাত প্রশ্ন করুক। আসিফ উত্তর দিতে না পারলে অপরাধী হয়ে থাকবে, তারপরও হৃদ প্রশ্ন করুক, অধিকার দেখাক আসিফের ওপর। হৃদের চলে যাওয়ার দিকে আসিফ আরো একবার তাকালো, ভেতরকার কষ্ট চাপিয়ে হাঁটলো নিজের বরাদ্দকৃত বাগানের কোয়ার্টারের ঘরটার দিকে। বাড়ির ভেতরে প্রবেশ করতে করতে হৃদের পা থমকে গেল আলোবিহীন অন্ধকারময় ড্রয়িং রুমটা দেখে। আবছায়া আলোয় হৃদ চারপাশে তাকাতেই তার কপাল কুঁচকে এলো বিরক্তিতে। বাড়িতে এতগুলো কেয়ারটেকার থাকতেও রাত 9টা অবধি কেন এখনো ঘরের আলো জ্বলেনি? এই বিষয়টাতে ক্ষিপ্ত হলো হৃদ। এমন নয় বাসায় বিদ্যুৎ নেই, বাইরের আলো জ্বলছে মানে বাসায় বিদ্যুৎ আছে। বিদ্যুৎ না থাকলেও জেনারেটর আছে, বিদ্যুতের সমস্যা হওয়ার কথা না। ক্ষিপ্ত হৃদ বিরক্তিতে এগিয়ে গেল ড্রয়িং রুমের আলো জ্বালাতে, সুইচবোর্ডের অনুসন্ধান করতে। হঠাৎ হৃদের পা থমকে গেল অদ্ভুত কিছু গোঙানির শব্দে। মুহূর্তে সুইচবোর্ডে থাকা হৃদের হাতটা স্থির হলো। আলো না জ্বালিয়ে কান খাড়া করলো শব্দের উৎস খুঁজতে। ক্রমশ হৃদের বিরক্তির কপালটা শিথিল হয়ে আসলো সুফিয়া খানের বন্ধ দরজার দিকে তাকিয়ে। এই ঘরটায় সুফিয়া খান আর মায়া থাকে। এই মুহূর্তে তার মা সুফিয়া খান বাসায় নেই, বাইরে আছেন কোনো কাজে। বাড়িতে রাফা মেয়েটাও নেই, বিগত 1 মাস হলো। মায়াকে ঢাকায় আসার 12 দিনের পর রাফাকেও ওর পরিবার নিয়ে যায়। তারপর থেকে মায়া সুফিয়া খানের সঙ্গেই থাকেন। তবে আজ মায়া একা ছিল বাড়িতে কেয়ারটেকারের সঙ্গে। সকলের অনুপস্থিতিতে মায়ের কক্ষে হতে এত অদ্ভুত গোঙানির শব্দটা পেতে হৃদের বুক মুচড়ে উঠল ভয়ে। আবারও মায়ের প্যানিক অ্যাটাক করেছে ভেবে ঘরের আলো না জ্বালিয়ে তৎক্ষণাৎ দৌড়ালো সেই দিকে। দরজার সম্মুখে যেতেই হৃদের পা থমকে দাঁড়ালো আবছায়া আলোয় অন্ধকার রুমের দৃশ্য দেখে। স্তব্ধতার ন্যায় মাথা চক্কর দিয়ে উঠল মুহূর্তেই। অন্ধকার রুমে আপত্তিকর দৃশ্যে হৃদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতন অনুভব করলো। সমস্ত সত্তা নাড়িয়ে কেঁপে উঠল বুক। হৃদ স্থির পা, কম্পিত হাত উঠিয়ে চাপানো দরজার ভেতরে ঠেলতেই দৃশ্যমান হলো যৌনতায় লিপ্ত হতে কাউকে। হৃদ অনুভূতি
অনুভূতি অনুভূতি হৃদ অনুভূতি চোখে তাকালো সেই দিকে, দেখলো খুব জোরাজোরি করে লোকটা তার যৌনতা মেটাচ্ছে মেয়েটির সঙ্গে। হৃদের মনে হলো কক্ষের মেয়েটি তার হৃদ, এই কক্ষে এই বেডে তার হৃদই শুয়ে থাকে সবসময়। আজ সকলের অনুপস্থিতিতে তার অসুস্থ হৃদের সুযোগ নিল অন্য কেউ। হৃদ আবারও দেরি করলো তার হৃদের কাছে পৌঁছাতে। হৃদের ভেতরকার সত্তা তীব্রভাবেই ধিক্কার জানালো হৃদকে। তার এত ক্ষমতা, এত পাওয়ার থাকার পরও সে দুইবার ব্যর্থ হলো নিজের বউকে বাঁচাতে। হৃদের ব্যর্থতা যেন হৃদকে উপরে হাসলো। সে তার বউয়ের প্রথমে অন্যের সাথে বিয়ে হওয়া থেকে আটকাতে পারল না, আর না আজকের অন্যের লালসার শিকার হতে রক্ষা করতে পারল। হৃদ নিস্তব্ধ শীতল চোখে তাকিয়ে রইল সেই দিকে। ঠান্ডা পরিবেশও হৃদের কপালে ঘাম ঝরছে কার্নিশ বেয়ে। দরজার ওপরে হাত কাঁপছে টিরটির করে। হৃদের গলার গলমুলটাও বারবার ওপর নিচ হতে দেখা গেল। মানুষ হৃদখানের বাড়ি অব্দি আসবে তো দূর, হৃদের সামনে দাঁড়াতে ভয় পায়। পায় না জান প্রাণ নিয়ে ফিরতে না পারে সেই ভেবে। অথচ তার বাড়িতে, তার ঘরে এত পাহারাদারের মাঝেও হৃদের বউ সেফ রইল না। লালসার শিকার হলো অন্য কারোর হাতে। মারা তো মানসিক রোগী, সেজন্য কেউ তার সুযোগ নিলেও সে ঠিকঠাক বলতে পারবে না। এই জন্যই হয়তো তার অসুস্থ বউটার সুযোগ নিল অন্য কেউ। আচ্ছা, কার এত বড় কলিজা হলো যে হৃদখানের বউকে অপবিত্র করলো? কে ছুলো তার বউকে? এসব কতদিন ধরে হচ্ছে তার বাড়িতে? হৃদের অবহেলায় কি সে তার হৃদকে হারিয়ে ফেললো? হৃদ অনুভূতিহীন চোখে হঠাৎই ঝিমিয়ে উঠল। নাকে তরল কিছু গড়িয়ে পড়ল গলগল করে। বাম হাতের উল্টো পিঠে হৃদ নাক মুছতে দেওয়াল ধরে দাঁড়ালো শরীরের ভারসাম্য বজায় রাখতে। কিন্তু তারপরও সে একইভাবেই গড়িয়ে যাওয়া তরল পদার্থ অনুভব করতেই হৃদ নিজের ভারসাম্য হারালো। দুর্বলতার ন্যায় পড়ে যেতে নিলে পিঠে ঠেকে গেল দেওয়ালে। অসাবধানতায় হৃদের হাত লেগে ফ্লাওয়ার প্যাশনটা পড়ল ফ্লোরে। মুহূর্তে ছড়িয়ে ছিটিয়ে গেল মাটিতে প্যাশনটা। উচ্চস্বরে ধরফড়িয়ে উঠল ধর্ষণকারী লোকটা। তড়িঘড়ি করে বিছানা হতে মেয়েটিকে ছেড়ে ফ্লোরে থাকা শার্ট প্যান্ট উঠিয়ে জড়ালো গায়ে। প্যান্টের চেন টানতে টানতে বাইরে বেরিয়ে আসতেই দরজার সম্মুখে হৃদকে নিস্তব্ধে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে থতমত খেল বয়স্ক ড্রাইভার হাশেম। হৃদ তখনও অনুভূতিহীন শূন্য চোখে তাকিয়ে রইল বয়স্ক ড্রাইভার লোকটার দিকে। ক্রমেই চোখ ঘোরালো লোকটার খোলা প্যান্টের চেনের দিকে। থমথমে বয়স্ক হাশেম হৃদের দৃষ্টি অনুসরণ করে ভয়ে তৎক্ষণাৎ বাইরের দিকে দৌড়াতে প্যান্টের চেন আটকালো। ঘরের ভেতর থেকে কারো ফোপানো কান্নার শব্দ হৃদের কানে যেতেই হৃদ দেওয়াল ধরে বসলো ফ্লোরে। রুমের মেয়েটির আত্মচিৎকার যতটা গাঢ় হচ্ছিল, হৃদের নিঃশ্বাসের গতি ততই ধীর হচ্ছিল। অন্ধকারে মেয়েটির আত্মচিৎকার বলছিল হৃদ আবারও ব্যর্থ হয়েছে তার হৃদকে হেফাজত করতে। সোফায় হাত পা ছড়িয়ে গা এলিয়ে বসে হৃদ, ডান হাত ঝুলছে ফ্লোরের উপরে। সেই হাতে ধারালো ছুরিটা
চুইয়ে চুইয়ে রক্ত ঝরছে ফ্লোরে। সামনের লাশ হয়ে উপর হয়ে পড়ে আছে তখনকার ড্রাইভার হাশেম লোকটা। তার তাজা রক্তে রঞ্জিত ফ্লোর। হৃদের ছাই রঙের শার্টটা কালো হয়ে আছে রক্তের ছেটায়। দুপায়ের নিচ অব্দি ভেসে গেল সেই রক্তে। নিস্তর হৃদ একটা পা হাশেমের পিঠে রেখে বাগানের খোলা বাংলোতে গা এলিয়ে সোফায় শুয়ে সে। সামনে আসিফ থমথমে মুখে দাঁড়িয়ে। নিস্তব্ধ পরিবেশে কারোর মুখে কোনো কথা নেই। হৃদের ভয়ে আসিফ কথা বলতে সাহসও পাচ্ছে না। বাড়ির ড্রাইভারকে হৃদ হঠাৎ কেন কুপিয়ে মারল তাও বুঝতে পারল না আসিফ। তবে হৃদ যে অকারণে কিছু করে না তাও জানে আসিফ। ড্রাইভার চাচাকে মারার পেছনে নিশ্চয়ই কোনো মারাত্মক কারণ হবে হৃদ ভাইয়ের, সেটাও আসিফের ধারণা। কিন্তু হাশেম লোকটা হঠাৎ কি করেছে সেটাই ভয় জিজ্ঞাসা করতে পারছে না আসিফ। পিন নীরবতার বিচ্ছিন্ন করে হঠাৎই গেট ধরে প্রবেশ করলো সুফিয়া খানের সাদা গাড়িটা। গাড়ির হর্নের শব্দে আসিফ সেই দিকে তাকিয়ে দেখল সুফিয়া খানের সঙ্গে মায়াকে নামতে। দুইজনের হাতে শপিং ব্যাগ চাপা। তবে মায়ের এক হাতে কয়েকটা শপিং ব্যাগ নিয়ে অন্য হাতে সুফিয়া খানের হাত জড়িয়ে রেখেছে ভয়ে। আসিফ সুফিয়া খানকে এদিকটায় আসতে দেখে ভয়ে জড়সড় হয়ে তৎক্ষণাৎ হৃদকে ডেকে বলল, ভাই, আপনার আম্মু এদিকটায় আসছে। হাশেমের লাশটা কি করব? সরিয়ে ফেলবো? আসিফের ডাকে নিরুত্তর হৃদের কোনো হেলদোল দেখা গেল না, আর না চোখে মেলে তাকালো। আসিফ হৃদের নড়াচড়া দেখতে না পেয়ে তৎক্ষণাৎ আবারও তাকালো সুফিয়া খানের দিকে। তিনি মায়ার হাত চেপে এদিকটায় হেঁটে আসছেন। সুফিয়া খান যেমন তেমন, মায়ার তো মানসিক অবস্থা ভালো না। মায়ের এই অবস্থায় খুন খারাপি কিংবা রক্ত দেখলেও বিপজ্জনক। একটা স্বাভাবিক সুস্থ মানসিক খুন খারাপি রক্ত দেখলে অস্বাভাবিক হয়ে যায়, সেখানে মায়ের অসুস্থ হয়েও লাশ দেখলে আরো উত্তেজিত অস্থির হয়ে পড়বে, সেটাও স্বাভাবিক। আসিফ মায়াকে দেখে হৃদকে সতর্ক করতে চেয়ে বলল, ভাই, আপনার মায়ের সাথে ভাবিও আসছে। লাশটা দেখলে উনি ভয় পাবে। লাশটা কি আমি সরিয়ে ফেলবো? আসিফের কথায় হৃদের কান অব্দি পৌঁছালেও হৃদের মস্তিষ্ক সেটা ধারণ করতে পারেনি। বেখেয়ালি নিস্তব্ধ নিশ্চুপ হৃদ তখনও একইভাবে শুয়ে। অথচ ততক্ষণে সুফিয়া খানের হাত ধরে মায়া হৃদের নিকটবর্তী এসে থমকে দাঁড়ালো রক্তরঞ্জিত লাশ দেখে। ভার্ত মুখে উত্তেজিত ভঙ্গিতে সুফিয়া খানের হাত টেনে আঙ্গুল তাক করলো হৃদের পায়ের নিচে থাকা হাশেমের লাশটির দিকে। কম্পিত স্বরে বলল, রক্ত। মায়ের ভর্ত গলার স্বর অল্প শুনল হৃদের কানে। অথচ তড়াক করে খুলে গেল হৃদের দুই চোখ। মুহূর্তে ঘাড় ঘুরিয়ে তাকালো অদূরে মায়ের সঙ্গে দাঁড়িয়ে থাকা মায়ার দিকে। গায়ে সাদামাটা একটা পোশাক জড়িয়ে মায়া ভর্ত মুখে তাকিয়ে হৃদের পায়ের নিচে লাশটার দিকে। হৃদ মায়াকে নিজের মায়ের সঙ্গে সহি সালামত দেখে কেমন নিশ্চুপ চোখে তাকিয়ে রইল মায়ার আদলে নিষ্পাপ মুখটার দিকে। হৃদের চোখ দেখে তার ভেতরকার গভীরতা প্রকাশ করা দায়। অথচ মায়া পুনরায় একইভাবে সুফিয়া খানের হাতটা টেনে হৃদের পায়ের নিচে লাশটা দেখে ভার্থ অস্থির উত্তেজিত ভঙ্গিতে বলল, আম্মু, রক্ত। আম্মু, রক্ত। মায়ার আঙ্গুল তাক করার দিকে সুফিয়া খান কপাল কুঁচকে তাকালো, দেখলো ড্রাইভার হাশেমের লাশটাকে। তারপর চোখ ঘোরালো হৃদের অনুভূতিহীন শূন্য চোখের দিকে। মায়া তখনও একইভাবে সুফিয়া খানের হাত টেনে
হাত টানছে ভয়ে, হাতের শপিং ব্যাগগুলো ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে ততক্ষণে। মায়ের ভয় পেতে দেখে সুফিয়া খান হৃদের দিকে দৃষ্টি সরিয়ে মায়াকে সামলাতে চেয়ে মুহূর্তে উঠে দাঁড়ালো হৃদ। রক্তাক্ত ছুরিটি হাতে নিয়ে তৎক্ষণাৎ দৌড়ালো মায়ের দিকে। আতঙ্কিত মায়া আরো আতঙ্কিত হলো হৃদের ছুরি হাতে ওর দিকে দৌড়ে আসতে দেখে। ভয়ে উত্তেজিত মায়া বড় বড় নিঃশ্বাস নিতে নিতে কোনো রকমে সুফিয়া খানের হাত টেনে বলল, আম্মু রক্ত, আম্মু আম্মু। মায়ের কথাগুলো বলতে বলতেই হৃদ ততক্ষণে রক্তের ওপর দিয়ে দৌড়ে মায়াকে দুই হাতে জাপটে জড়িয়ে ধরল আক্রোশে। হাইটে হৃদ লম্বা হয়ে মায়ের পা উঠে গেল ভাসমান শূন্যে। আতঙ্কিত মায়া আরো আতঙ্কিত হলো হৃদের শরীরে তাজা রক্তে লেপ্টে। হৃদের বক্ষে ছটপটিয়ে চিৎকার করে জ্ঞান হারালো তক্ষুনি। মায়াকে জ্ঞান হারাতে দেখে হৃদের হাতের ছুরিটাও পড়ল মাটিতে। তার এতক্ষণ মনে হয়েছিল সে ব্যর্থ হয়েছিল এই নারীকে হেফাজত করতে, কিন্তু এখন সশরীরে নিজের মায়ের সঙ্গে মায়াকে দেখে হৃদের শুকিয়ে যাওয়া কলিজাতে যেন পানি আসলো। হৃদ দুই হাতে মায়াকে জড়িয়ে মায়ের গলায় মুখ ডুবাতেই সুফিয়া খান মায়ের হাত ছেড়ে হাঁটলো বাড়ির ভেতরে। মা হিসেবে এই মুহূর্তে এখানে দাঁড়ানোটা ওনার কাম্য নয় বলে তিনি চলে যেতে যেতে কপাল কুঁচকে তাকালো হাসিমের লাশটার দিকে। সুফিয়া খানের দৃষ্টি অনুসরণ করে আসিফও ওনার পেছনে পেছনে হাঁটলো বাড়ির ভেতরে। মূলত কারোর জানা নেই হৃদ কেন মারলো বাড়ির ড্রাইভারকে, তবে হাসিমকে মারার পেছনে যে মায়ার কোনো কারণ থাকতে পারে সেটা ঠিকই বুঝলো আসিফ। নয়তো এতদিন পর হঠাৎ করেই কেন হৃদ ভাই ভাবির জন্য উতলা হয়ে উঠল। নিশ্চয় মায়া ভাবিকে নিয়ে হৃদ ভাই কোনো বিষয়ে ভয় পেয়েছে ভীষণ, সেজন্যই বিগত দিনের ভুলভ্রান্তি ভুলে নিজের বউকে কাছে টেনেছে সে। এর থেকে ভালো আর কি হতে পারে? দুইজন মিলে গেলেই হয়। সবার করা অপরাধ বোধও কমে আসবে তাতে। তাছাড়া এবার নিশ্চয় মায়া ভাবি দ্রুত ঠিক হতে পারবে হৃদ ভাইয়ের সাথে থাকলে, সবই সম্ভব। আসিফ হৃদকে প্রাইভেসি দিয়ে সরে যেতেই দীর্ঘদিনের টানাপোড়েনের ছাপিয়ে মায়াকে জড়িয়ে পরপর ঠোঁট বোলালো মায়ার গলায়। বেহুশ মায়া হৃদের বক্ষে শরীর ছেড়ে দিতেই হৃদে মায়াকে নিয়ে বসলো জায়গায়। দুই হাতে মায়ের মাথা চেপে মুখটা মুখোমুখি ধরে কপাল ঠেকালো মায়ের কপালে। হৃদ বিড়বিড় করে বলল, সরি হৃদ, খুব করে সরি, তোকে হারিয়ে বেঁচে থাকার মতন সাহস আমার নেই। হৃদের শরীরের সাথে সাথে রক্ত মায়ের শরীরেও লেপ্টে গেছে তাতে। হৃদের হাতে রক্তে মায়ের গলা গাল লেপ্টে যেতে হৃদ কপাল উঁচিয়ে তাকালো মায়ের আদলে মুখটার দিকে। এই মুখটা তার খুবই শখের। এই মুখটা ছাড়া তার দিন যায় না, রাত পোহায় না। অথচ তার অনুপস্থিতিতে এই মুখটার প্রতি সকলের অবহেলা জড়িয়ে। হৃদ জানে না এই নারীকে ছোঁয়া তার জন্য কতটুকু হালাল, তারপরও সে এই নারীকে তার অবহেলার জন্য কাউকে ছুঁতে দিবে না। এই নারী তার না হোক, তারপরও হৃদের কাছে হেফাজতে থাকুক এই নারীকে হারিয়ে সে প্রাণে বাঁচতে পারবে না। এই বিষয়টা সে অনেক আগেই উপলব্ধি করেছিল। তারপরও হৃদ বিগত দিনে অনেক চেষ্টা করেছিল এই নারীর থেকে দূরে থাকার, কিন্তু হৃদ ব্যর্থ এই নারীকে ভুলতে। হৃদ জানে না কত অন্ধকার হৃদ জানে না তখন অন্ধকার রুমে মায়ার জায়গায় কে ছিল সে কক্ষে। তবে এখন এই মুহূর্তের জন্য মনে হচ্ছে অন্য মেয়ের জায়গায় আজ মায়া থাকতে পারত। হৃদের অবহেলায় কেউ মায়ের অসুস্থতার সুযোগ নিতে পারত, কিন্তু আজ নিজের মায়ের জন্য হৃদ মায়াকে হেফাজতে পেয়েছে।
গুমোট নিঃশ্বাসে হৃদ মায়াকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো। বড় বড় পা ফেলে হাঁটলো বাড়ির ভেতরে। ড্রয়িং রুমের একপাশে রহিমা মাথা নুইয়ে সুফিয়া খানের পা চেপে কান্নাকাটি করছে। হাসিমের হাতে ধর্ষিতা শিকার হয়ে আসিফ তার মুখোমুখি দাঁড়িয়ে বড় বড় চোখ করে। হৃদ খানের বাড়িতে যে কেউ এইসব করার সাহস করতে পারে সেটা রহিমার কাছে এসব না শুনলে বুঝতো না আসিফ। সুফিয়া খান চোখ মুখ কেমন শক্ত করে দাঁড়িয়ে দাঁতে দাঁত পিষে। হৃদ বেহুশরত মায়াকে কোলে করে সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতেই গম্ভীর সুফিয়া খান চোখ ঘুরিয়ে তাকালো সেই দিকে। দেখলো হৃদ মায়াকে নিজের রুমে না নিয়ে তার পাশাপাশি অন্য রুমে ঢুকতে। হৃদে তখনকার হাসিমকে মারার কারণটা চট করে বুঝে গেল সুফিয়া খান। একজন নারীকে অসম্মান করার বিষয়টা সুফিয়া খানের নীতিমালায় বাইরে। নারীকে অসম্মান করা পুরুষ সমাজের নোংরা কীট হয়। আর এসব কীট সমাজে জীবিত থাকলে ক্রমশই সমাজটা দূষিত হতে থাকবে। তাই এসব কীটকে বেঁচে থাকার থেকে মেরে ফেলা উত্তম। সুফিয়া খান থেকে মরে যাওয়া উত্তম। সুফিয়া খান শক্ত চোয়ালে আসিফকে ডেকে বলল, আসিফ, লাশটা পুলিশের মর্গে পাঠিয়ে দে, ওরা সামলে নেবে। আসিফ সম্মতি দিয়ে তৎক্ষণাৎ বলল, জি ম্যাডাম। রেস্টুরেন্টের মুখোমুখি চেয়ারে বসে আয়ন আর জুইকে এই অবধি আয়নের সঙ্গে দেখা করতে মানাতে অনেক কষ্ট করতে হয়েছে আয়নকে। বিগত 1.5 মাসে অনেক চেষ্টার পর আজ জুই রাজি হলো আয়নের সঙ্গে দেখা করবে বলে। জুই এসেছে সবে 20 মিনিট হলো, অথচ অল্পতেই বিরক্তিতে চোখ মুখ খিচে বসে আছে। আয়ন তখন থেকে জুইকে বোঝানোর চেষ্টা করেই যাচ্ছে বিগত দিনে যা হয়েছে তাতে আয়ন ইচ্ছাকৃতভাবে হার্ট করতে চায়নি কাউকেই। একটা ভুল বোঝাবুঝি থেকে এসব হয়েছে বলেই দাবি করলো। তারপরও অবুঝ জুই মানতে নারাজ আয়নের কথা। আয়নের বাক্যে মাঝেই জুই কেমন অসন্তুষ্ট গলায় বলল, আপনার কথা শেষ হয়েছে? আমার আর শুনতে ভালো লাগছে না, আমি বাসায় যাব। জুইয়ের কথায় আয়ন খানিকটা শক্ত গলায় বলল, জুই, আপনি এবার বাড়াবাড়ি করছেন। একবার অন্তত শান্ত মাথায় আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন প্লিজ। জুই টেরা উত্তরে বলল, আমার মুড নেই আপনার কথা শোনার। সময় থাকলে অন্য একদিন শুনবো, আজ আসি, বাই। কথা বলেই জুই দাঁড়িয়ে চলে যাওয়ার উদ্দেশ্যে। জুইকে দাঁড়াতে দেখে খপ করে জুইয়ের হাতটা চেপে ধরল আয়ন। জুইকে টেনে জায়গায় বসাতে চেয়ে বলল, আমার কথা শেষ হওয়া না অবধি আপনি কোথাও যেতে পারবেন না জুই, জায়গায় বসুন। আয়নের হাত ধরাতে চেতে উঠল জুই। নিজের হাত মুচড়ামুচড়ি করে ছাড়াতে চেয়ে বলল, অসভ্যতামির একটা লিমিট থাকে, আপনি সব লিমিট ক্রস করে ফেলছেন। আমার পারমিশন ছাড়া আপনি আমাকে ছুঁয়েছেন কিভাবে? হাত ছাড়ুন বলছি, অসভ্য লোক। জুইয়ের কথায় বাতাসে উড়িয়ে দেওয়ার মতন করে আয়ন তৎক্ষণাৎ উত্তর দিয়ে বলল, আমার আপনাকে ছোঁয়ার অধিকার আছে বলেই ছুঁয়েছি জুই। আমার শুধু আপনার হাত না, আরো অনেক কিছু করার বা দেখার অধিকার আছে। আপনার সাথে আমার সকল লিমিট ক্রস করারও রাইট আছে। তাই চুপচাপ আমার কথাগুলো শুনুন, নয়তো আমি বাধ্য হব আপনার সাথে জোর করতে। জুই জেদি গলায় বলল, আপনার যা করার আপনি তাই করুন, আমার কিছু যায় আসে না। আর কি বাকি রেখেছেন আপনারা আমাদের সাথে করতে? আমার পরিবারের প্রতিটা সদস্য ছন্নছাড়া জীবন পার করছে। মায়া পাগল হয়ে বাড়ি ছাড়লো, আসিফ ভাই কাকিকে নিয়ে ঘর ছাড়লো, মুক্তা আপু স্বামীর সংসার ছাড়লো, কাকা অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। আপনাদের দয়াতে আমাদের সুন্দর পরিবারটা ধ্বংস হয়ে গেল। এত কিছুর পর যদি আরো কিছু করা বাকি থাকে তাহলে সেটাও করে যান প্লিজ। আমরা সয়ে নিব, আমাদের চামড়ায় সয়ে গেছে সবকিছু।
জুয়ের কথায় আয়ন জুয়ের হাত চেপে নিজের কাছে টেনে বলল, এসবের পেছনে এসবের পেছনে আমাকে কেন দোষী করছেন জুই? আমি সত্যি বুঝতে পারিনি আমাদের অনুপস্থিতিতে আপনাদের পরিবারের এত কিছু ঘটে যাবে। আপনাদের আর কিছু বুঝতেও হবে না, যা হওয়ার আমাদের সাথেই হয়েছে। আপনারা ভালো থাকুন প্লিজ। এবার আমাকে যেতে দিন। ভালো লাগছে না আমার। হাত ছাড়ুন। আয়ন জুয়ের হাতটা না ছেড়ে বরং আরো জোরালোভাবে চেপে ধরে অসহায় গলায় বলল, আপনি কখনো আমাকে বুঝতে চান না জুই। আমার ভালোবাসা কখনোই আপনার চোখে পড়ে না। আয়নের কথা শেষ হওয়ার আগেই জুই চেতে উঠে বলল, আপনার কি ভালোবাসা বুঝবো আমি? মুখে মুখে চিল্লিয়ে বুঝি ভালোবাসা হয়? ভালোবাসা মানে বুঝি না আমি। আপনি বোঝেন ভালোবাসা কি? আজ যদি হৃদ ভাইয়ের জায়গায় আপনি অসুস্থ থাকতেন, তাহলে হৃদ ভাই কখনোই নিজের বউয়ের খোঁজ না নিয়ে থাকতে পারতো না আপনার মতন। আপনার বউ ছাড়া চলে, কিন্তু হৃদ ভাইয়ের বউ ছাড়া চলে না বলেই সে এত হাঙ্গামা করতে পারে মায়াকে ঘিরে। আপনার বিয়ে করার বউ তো আমিও ছিলাম। কই আমার প্রতি কোনো দায়িত্ব পালন করেছেন আপনি? খোঁজ নিয়েছিলেন আমার বিপদের সময়? জানতে চেয়েছিলেন কেমন আছি আমরা? দায়িত্ব তো শুধু আপনার নিজের পরিবারের প্রতি। আমি আপনার দায়িত্বর মধ্যে পড়ি না। বিয়ে করলেই সকল দায়িত্ব শেষ। মনে করেছেন বিয়ে করে আমাকে পেয়ে গেছেন, তাই না? তাহলে শুনে রাখুন, আমিও বলছি আপনার মতন মানুষের সংসার আমি জুই কখনোই করব না বেঁচে থাকতে। আয়ন জুয়ের হাত ছেড়ে গালে হাত রাখতে রাখতে অসহায় গলায় বলল, জুই প্লিজ এমনটা বলবেন না। আমাকে অন্তত একটা সুযোগ দিন নিজের ভুলগুলো ঠিক করার প্লিজ। জুই ছিটকে আয়নের হাতটা নিজের গাল থেকে সরিয়ে দিতে দিতে বলল, একদম আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না। আপনি আমার থেকে দূরে থাকুন। কথাটা বলেই জুই আয়নের হাত ছাড়িয়ে চলে যায় বাইরের দিকে। আয়ন অপরাধী মুখে তাকিয়ে রইল জুইয়ের চলে যাওয়ার দিকে। এইসব টানাপোড়েনের সম্পর্কগুলো কবে ঠিক হবে আল্লাহ জানে। তবে আয়ন মনে মনে ঠিক করলো একবার জুইয়ের বাবার সঙ্গে দেখা করবে দুইজনের বিষয়টা জানাতে।